নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রেকর্ড করলেন। টানা 7 বার বাজেট পেশ করার কৃতিত্ব অর্জন করে তিনি মোরারজি দেশাইয়ের 6 বারের বাজেট পেশ করার রেকর্ডকে ভাঙলেন। বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজের ঘোষণা। বিহারের 4টে এক্সপ্রেসওয়ে এবং সেতু নির্মাণের জন্য 26,000 কোটি টাকা। বিহারে বিগত কয়েক মাসে একের পর এক সেতু ভেঙে বিপর্যয়ের ঘটনা ঘটেছে। কাশী বিশ্বনাথ করিডোরের মতো গয়া এবং বুদ্ধ গয়াতেও প্রভুপাদ সার্কিট এবং বুদ্ধ সার্কিট গড়ে তোলা হবে। অন্ধ্রপ্রদেশের পুনর্গঠনের দাবি মেনে নিয়ে 15,000 কোটি টাকা এই অর্থবর্ষে বরাদ্দ করা হচ্ছে, মানে 24-25। টোটাল বোধহয় 60,000 কোটি টাকা। তার মধ্যে অমরাবতীতে নতুন রাজধানী তৈরি সহ সেচের কাজেও বরাদ্দ করা হবে। কিন্তু সাধারণ চাকুরিজীবী মধ্যবিত্ত মানুষের জন্য সুখবর দিয়েছেন নির্মলা সীতারামন। সেটা হচ্ছে যে ব্যক্তিগত আয়করের সুবিধা। আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 50,000 টাকা, এবার তা বেড়ে দাঁড়ালো 75,000 টাকা। আমি একবার আপনাদের শুনিয়ে দিই। পেনশনভোগীদের জন্য ছাড়ের হার 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। নতুন কর ব্যবস্থায় করের নতুন স্ল্যাব হবে এরকম: 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের কোনো কর দিতে হবে না। 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন করের হার হবে 7%। নতুন করের হার হবে 5%, মার্জনা করবেন। 7 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে 10% হারে কর ধার্য করা হবে। আর 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার হবে 15%। 12 থেকে 15 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 20% হারে কর আদায় করা হবে। আর কারোর আয় 15 লক্ষ টাকার বেশি হলে 30% হারে কর দিতে হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশনের ছাড়ের জন্য প্রায় 4 কোটি মানুষ উপকৃত হবেন বলে নির্মলা সীতারামন দায়ী করেছেন। দেখুন, 5,000 টাকার মাইনে 1 কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। এটা একটা বড় ঘোষণা। এবং যেটা আমার মনে হচ্ছে এটা একটা বড় তাৎপর্যপূর্ণ ঘোষণা নির্মলা সীতারামন করেছেন। যারা প্রথমবার কেন্দ্রীয় যারা চাকরিতে ঢুকছেন তাদের জন্য বিশেষ সুবিধা। যারা প্রথম চাকরিতে ঢুকছেন মানে সংগঠিত ক্ষেত্রে, তাদের প্রভিডেন্ট ফান্ডে 1 মাসের বেতন দেয়া হবে, কেন্দ্রীয় সরকার দেবে। 3টে কিস্তিতেই টাকা দেবে কেন্দ্রীয় সরকার। ইপিএফওতে নাম নথিভুক্ত হলেই 3 বারের কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। বেতন 1 লক্ষ টাকা পর্যন্ত হলেই এই সুবিধা মিলবে। এতে 2 কোটির বেশি উপকৃত হবে বলে দাবি করেছেন। দেখুন, শরিকদের তুষ্ট করার ব্যাপারটা ছিল, কারণ জেডিইউ, তারপরে চন্দ্রবাবু, এরা তো সরকারের শরিক দল। বিহারের জন্য বিশেষ মর্যাদার রাজ্য ঘোষণার দাবি নীতিশ করেছিলেন সর্বদল বৈঠকে। আপনাদের মনে আছে 2012 সালে আইএমজি মানে ইন্টার মিনিস্ট্রিয়াল গ্রুপ রিপোর্ট দিয়ে বলে বিহারকে বিশেষ মর্যাদাভুক্ত রাজ্যের তালিকায় আনা যাবে না। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল
বিশেষ মর্যাদা পেতে গেলে যে ক্রাইটেরিয়ার কথাগুলো উল্লেখ করেছে, বিহার তার মধ্যে পড়ে না। যেমন হিলি টেরেন হতে হবে, যাতায়াতের পক্ষে দুর্গম এমন জায়গায় রাজ্যকে হতে হবে, সেই রাজ্যের অবস্থান সীমান্ত সংলগ্ন অঞ্চলে হতে হবে, সেই রাজ্যে শিডিউল ট্রাইব পপুলেশন খুব বেশি হতে হবে, আরও 2-3টে ক্যাটেগরি আছে। তো 4-5টে ক্যাটেগরির একটাও বিহারের ক্ষেত্রে প্রযুক্ত নয়। সেই জন্যই কিন্তু বিশেষ ওই রাজ্যের তকমাটা কিন্তু নীতিশ কুমার পাননি। তার বদলে তারা কিন্তু বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন। আমার মনে হয় যে নির্মলা সীতারামন উপর হস্ত হয়ে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের ক্ষেত্রে সেখানকার সরকারের প্রধান শরিক দল এবং কেন্দ্রে এনডিএর শরিক দলের দাবি মেনেছেন। সেই জন্যই বিহারে এক্সপ্রেসওয়ে সেতুর জন্য 26,000 কোটি টাকা, বোধগয়া এবং গয়াতে ট্যুরিস্ট সার্কিট, অন্ধ্রপ্রদেশের পুনর্গঠনের দাবি মেনে নিয়ে 15,000 কোটি টাকা বরাদ্দ, এবং যে 9টা জিনিস নির্মলা সীতারামন তার বাজেটের মূল ভিত্তি বলেছেন, সেগুলো হলো ধরুন কৃষি উৎপাদন, কৃষিতে স্থিতিস্থাপকতা, কর্মসংস্থান এবং স্কিল ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স বাড়ানো এবং সোশ্যাল জাস্টিস, কলকারখানা পরিষেবা বৃদ্ধি, চাকরির সুযোগ তৈরি, আরবানাইজেশন, গ্রামে গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, এবং অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার, গবেষণা এবং বিকশিত ভারতের লক্ষ্যে আগামী প্রজন্মের জন্য সর্বক্ষেত্রে আর্থিক সংস্কার। এই বাজেটে আরও অনেক নীতিগৃটি আছে, সেগুলো সময় লাগবে সেগুলো অনুধাবন করতে। অর্থনীতিবিদরা দেখবেন, আমরাও সাধারণ মানুষ বোঝবার চেষ্টা করব। অর্থাৎ দুই শরিক দলের দাবি মেটাতে উপরস্থ হলেন নির্মলা। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা। যারা প্রথমবার সরকারি চাকরিতে ঢুকবেন তাদের 1 মাসের বেতন পিএফে দেবে কেন্দ্রীয় সরকার। 9টা দিশার কথা বলা হয়েছে বাজেটের লক্ষ্য, সেখানে কৃষি, নগরায়ন, পরিকাঠামো, বিদ্যুৎ, কৃষি স্থিতিস্থাপকতা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মানব সম্পদের বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, অনেক কথা আছে। দেখুন, পরিকাঠামোয় বিগত 10-11 বছরে এই সরকার যে কাজ করেছে, আমার মনে হয় যে মোদী সরকারের অতি বড় বিরোধী অন্তত এই কৃতিত্বটুকু তাদের দেবে। 2013-14 অর্থবর্ষে 18 লক্ষ কোটি টাকার পরিকাঠামোর প্রকল্প দ্বিতীয় ইউপিএ সরকারের সময় বিভিন্ন জটিলতায় আটকে ছিল। সেই জটিলতা মুক্ত করে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। অনেকগুলো শেষ হয়েছে, অনেকগুলো শেষ হওয়ার মুখে। উত্তর পূর্ব ভারতের অভাবনীয় পরিকাঠামোর উন্নতি হয়েছে। জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলকে রেল মানচিত্রে নিয়ে আসা হচ্ছে। ভারতমালা প্রকল্প শুরু হয়েছে। নেহেরুজির সময়ে অটল সেতু কনসিভ করা হয়েছিল এবং সেই অটল সেতুর শুভ উদ্বোধন হলো 2024-এর 12ই জানুয়ারি, স্বামীজির জন্মদিনে। 16 সালে টেন্ডার, 18 সালে কাজ শুরু, 20 সালে কোভিডের জন্য বন্ধ, তারপরে কাজ শেষ। 21.5 কিলোমিটার দীর্ঘ এই অটল সেতু মুম্বাই এবং নভি মুম্বাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। মুম্বাইতে নতুন বন্দর, নবী মুম্বাইয়ে নতুন বিমানবন্দর, নয়ডাতে নতুন আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আরো অনেক পরিকাঠামোর প্রকল্প হচ্ছে। পরিকাঠামো প্রকল্প গতিপ্রাপ্ত হলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। আগের বারের বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের কোনো সুখবর ছিল না। এবার অন্তত স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করা, 3 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে না, এবং করের স্ল্যাবগুলো নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হবে। এখন তো 2 ধরনের কর কাঠামো, একটা পুরনো, একটা নতুন। কোনটায় সুবিধা পাওয়া যাবে সেটা
ইন্ডিভিজুয়াল ব্যক্তি অ্যাসেস করে দেখবেন তাদের ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে। কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করায় মানুষ কতটা উপকৃত হবে সেটা কিন্তু অঙ্ক কষে বার করতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে মানুষ স্বস্তি পেলেন, কিন্তু কতটা স্বস্তি পেলেন, কতটা তারা সাশ্রয় করতে পারবেন সেটা কিন্তু অঙ্ক করে বার করতে হবে। সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা ট্যাক্স কনসালটেন্ট তারা ক্যালকুলেশন করে বিভিন্ন স্ল্যাবে কি সুরাহা পাচ্ছে বা আদৌ সুরাহা পাচ্ছে কিনা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ার পর সেটা তারা বলতে পারবেন। সব মিলিয়ে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটকে শরিকদের তুষ্টিকরণের ব্যাপার আছে, মধ্যবিত্তদের খুশি করার ব্যাপার আছে, পরিকাঠামোর জন্য যে বিনিয়োগের পদ্ধতি সরকার দীর্ঘদিন ধরে চালিয়েছিল সেটা বজায় থাকবে। 9 দফা আদর্শকে সামনে রেখে এই বাজেট করা হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। সরকারের লোকজন বলবেন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এক ঐতিহাসিক বাজেট, বিরোধীরা বলবেন অন্তঃসারশূন্য বাজেট। দেখুন, বাজেট হচ্ছে নিছক কিছু পরিসংখ্যান, কিছু হিসেব। তবে একটা পলিসি গাইডলাইন পাওয়া যায় যে কেন্দ্র সরকার কি ভাবছে দেশের পরিকাঠামো, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি খাতে। পুরো বাজেট বিশ্লেষণ করার এইটুকু সময়ের মধ্যে তো সম্ভব নয়। আমি যেগুলো আমার মনে হলো যে কি ফিচার্স বাজেটে সেগুলোই বললাম, কিন্তু আমাদের হাতে রইল পেন্সিল। বিহার পেল 26,000 কোটি টাকা এক বছরে। অন্ধ্রপ্রদেশের দাবি অনেকটা পূরণ হলো, আর আমরা শুধু ঝগড়া করে গেলাম। না পেলাম বিনিয়োগ, না পেলাম পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ সহযোগিতা, শুধু কেন্দ্রীয় বঞ্চনার ধুয়ো তুলে শুধু রাজনীতি করলাম, ভোট ব্যাংকের রাজনীতি। এই সরকার ম্যাজিক ফিগারের থেকে 32টা কম, মানে বিজেপি। তৃণমূল কি পারত না ইস্যু বেস সমর্থন করতে? সরকারে যাওয়ার দরকার ছিল না, ইস্যু বেস সমর্থন, দাবি সনদ পেশ করত কেন্দ্রীয় সরকারের কাছে, এবং অনেক দাবি সনদ কেন্দ্র মানত। তাতে লাভ হতো 10.5 কোটি বাঙালি, বঙ্গবাসী। কিন্তু ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের মানুষ এমনই দুর্ভাগা যে ভোট ব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি রাজ্যের উন্নতির পক্ষে অন্তরায় হিসাবে দেখা দিচ্ছে। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে 4% মুসলিম সংরক্ষণের কথা বলেছিলেন, ইস্তাহারে বিজেপি সমর্থন করেছিল। চন্দ্রবাবু কিন্তু গুরুত্বপূর্ণ শরিক এনডিএ, এবং রাজ্যের পুনর্গঠনের জন্য যা টাকা দরকার তিনি কিন্তু আদায় করে নেবেন। চন্দ্রবাবু হাট বাড়কে না, অতীতে অটলজির সময়তেও আমরা জানি। সামাজিক প্রকল্প অন্ধ্রপ্রদেশে কম নেই, এখানকার থেকে বেশি। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, নারা লোকেশ একটা সাক্ষাৎকারে বলেছিলেন ঋণ সব সরকারকেই করতে হয়, কিন্তু আমরা এমনভাবে ঋণ করব না যাতে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মাথায় হাজার হাজার কোটি টাকার দেনা চাপিয়ে যায়। আমরা ইন্ডাস্ট্রি নিয়ে আসবো, আমরা আইটি হাব তো অলরেডি আছে, সেটাকে আরো আকর্ষণীয় করে তুলব, পরিকাঠামোয় বিনিয়োগ করব, তার সুবাদে যে রাজস্ব পাবো সেই রাজস্বের উপর ভিত্তি করে আমরা সামাজিক সুরক্ষার কর্মসূচি চালিয়ে যাব। এটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মডেল তাদের মত। কিন্তু আমরা আবেদন নিবেদন, রাজনৈতিক হুঙ্কার, প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ভাগ্যে কানাকড়ি জুটছে না। দেখবো, তাকিয়ে তাকিয়ে দেখবো, বিহারে ঢালাও বিনিয়োগ, উত্তরপ্রদেশে ঢালাও বিনিয়োগ, আর আমরা সংসদে অবস্থান বিক্ষোভ, রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ, কেন্দ্র দেয় না, কেন্দ্রীয় বঞ্চনা। কিন্তু এই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যদি কিছু আদায় করে নিতে হয়, তার জন্য তৃতীয় এনডিএ সরকারের কাছ থেকে আদায় করার সুবর্ণ সুযোগ ছিল। আমরা হেলায় হারালাম।
ভোট ব্যাংক এবং তুষ্টিকরণের রাজনীতির স্বার্থে 10.5 কোটি বঙ্গবাসী দুর্ভাগ্যের শিকার, তাছাড়া আর কি বা বলবো।